আমরা কিন্তু এই তথ্যের উপর নির্ভর করা ছাড়া আমরা কিছু বলি না। এইখানে যে মেয়াদটা ছিল, মেয়াদটা হচ্ছে সেপ্টেম্বর 2024 পর্যন্ত, এবং ওই মেয়াদেই কিন্তু আপনার যে প্রশ্নের উত্তরটা ছিল তখনই কিন্তু আমরা দেখেছি, আপনারা প্রতিবেদন করেছেন সারা দেশে বিভিন্নভাবে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি বা অব্যাহত ছিল বা কোনো কোনো ক্ষেত্রে ব্যাপকতর হয়েছে। সেটার প্রতিফলন ঘটে থাকতে পারে এটা যে কারণে এই সূচকে শুধুমাত্র কর্তৃত্ববাদের মেয়াদ সেটা বলা যাবে না, এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও কিছুটা সময় চলে এসছে তথ্য, এটা এক, এবং সেটা কিন্তু আমরা বাস্তব চোখে এখানে বসে দেখেছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেটা প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা, এই বিশ্লেষণটা এখনো টু আর্লি। তবে আমরা যেটা মনে করছি, বিশেষ করে দুদকের হাতে অসংখ্য মামলা হাতে নিয়েছে, এবং যেটা খুবই হলো বাস্তবসম্মতভাবে প্রয়োজন অনুযায়ী যে দেশ জনগণের চাহিদা, আপনার আমার সকলের চাহিদা অনুযায়ী বিশেষ করে উচ্চ পর্যায়ের উপরেই প্রাধান্য দেওয়া হচ্ছে খুবই উল্লেখযোগ্যভাবে। এবং এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে দুদক আগের তুলনায় সক্রিয় এবং বলবো যে চেষ্টা করছে যে তার দায়িত্বটা কার্যকরভাবে পালন করার জন্য। কতটুকু হচ্ছে সেটা আমরা হয়তো আরো বিশ্লেষণ করে পরে বলবো, কিন্তু এটি দৃশ্যমান আছে যে তাদের হাতে এই কাজগুলো নেওয়া হয়েছে, এবং বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের দুর্নীতি, যেটা নিয়ে আমাদের সকলের আলোচনা, এবং এই সূচকের সাথে যেটার প্রতিফলন ভবিষ্যতে সূচকে হয়তো ঘটবে পরবর্তী সূচকে, পরবর্তী বছর। কিন্তু সেটা কতটুকু হবে সেটা কিন্তু নির্ভর করবে কার্যকরভাবে কতগুলো মামলার ক্ষেত্রে তারা সুফল দেখাতে পারবে। সেখানে তাদের নিজেদের সক্ষমতার বিষয় আছে, বিচারিক প্রক্রিয়ার সক্ষমতার বিষয় আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এবং সক্ষমতার বিষয়গুলো আছে। সবগুলো এখনকার যে অবস্থাতে আছে এখনো পুরোপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু যে প্রত্যাশাগুলো আছে, এবং আমরা যেটা বলেছি দুদক সংস্কার কমিশনের যে সুপারিশমালাগুলো আছে যার মধ্যে এই প্রশ্নের জবাব আছে, সেগুলো অনুসরণে যদি পদক্ষেপ গৃহীত হয় তাহলে আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের স্কোর আস্তে আস্তে বাড়ার সমূহ সম্ভাবনা আছে, সেই দিকে আমরা যাচ্ছি এই পর্যায়ে বলতে পারি। কিন্তু সেটা কতটুকু নির্ভর করবে সেটা কিন্তু আমি বলছি যে আলটিমেটলি এটা নির্ভর করবে, এক হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলি বাস্তবে কতটুকু কার্যকর করা হবে, দুই হচ্ছে যে আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে বাস্তব ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন কতটুকু ঘটবে, এই দুইটি সংমিশ্রণের উপর নির্ভর করবে। স্যার, আমি সাদা বিপ্লব বলছি, বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। গতকাল দুদক চেয়ারম্যান বলেছেন যে দুর্নীতির বড় একটা অংশই হচ্ছে সরকারি কেনাকাটায় বা সর্বোচ্চ। তো আপনাদের স্যার স্কোরের ক্ষেত্রে আসলে এটার ভূমিকা কতটুকু? এটি একটা অন্যতম উপাদান হিসেবে যা আপনি দেখেছেন প্রথম স্লাইড থেকে আমরা একাধিকভাবে বলেছি, পাবলিক সেক্টরে সরকারি ক্রয়, সরকারি নিয়োগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে সরকারি উদ্যোগের প্রকল্প বাস্তবায়ন, এই বিষয়গুলো অন্যতম উপাদান হিসেবে যায়, কাজে সেটার প্রতিফলন এখানে ঘটেছে অবশ্যই। এবং দুদক চেয়ারম্যান যদি এটা বলে থাকেন, যথার্থই বলেছেন, সরকারি ক্রয় খাতে সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ক্ষেত্রে এই কারণে আপনারা দেখবেন যে টিআইবিও তার গবেষণার অন্যতম ক্ষেত্রগুলোর মধ্যে ক্রয় খাত থেকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে। আমি আব্দুর রহমান মাসুম বলছিলাম, ঢাকা পোস্টে কাজ করি। আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্নের মতো একটা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি অভিযানের দেখতেছি যে বড় অভিযানের পার্টি হিসেবে বড় বড় রাজনীতিবিদরা আমলে আসতেছে, আইনের আওতায় আনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আমলাতান্ত্রিক যারা এই ফেসিবাদের কলকাঠিনারা নাড়ছেন, যারা এর পিছনে বড় ভূমিকা রাখছেন, সেই আমলাতন্ত্রটা কতটুকু আঘাত করতে পারছে বর্তমান? এটি অবশ্যই বর্তমান সরকারের হাতে ঠিক এটা এমন একটা সমস্যা, এটা বাস্তবে গত 50 বছরে 54 বছরের সৃষ্ট সমস্যা আমলাতন্ত্রের যে বিষয়গুলি, যে কারণে আমিও আপনার মধ্যে উদ্বেগটা প্রকাশ করি। চট করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা আঘাত করা, এটাকে প্রতিহত করা, সংস্কার করে ফেলা সম্ভব নয়। সেই কারণে কিন্তু আমলাতন্ত্র সংস্কার কমিশন হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন। তাদের বেশ কিছু অত্যন্ত সময়োপযোগী কোনো কোনো ক্ষেত্রে বৈপ্লবিক প্রস্তাবনা আছে আমরা যেটুকু মনে করি, এবং এগুলো যদি বাস্তবায়ন হয়, এগুলো যদি আমলাতন্ত্রে ইন্টারনালাইজ হয় বা মূল ধারায় অন্তর্ভুক্ত করা যায়, তাহলে অবশ্যই সেটা পরিবর্তন সম্ভব। তবে এটা খুবই কঠিন কাজ, অস্বীকার করার কোনো উপায় নেই। এটা দীর্ঘমেয়াদে এবং বলবো যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক নেতৃত্বে উভয়ের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে এবং সেটা চর্চা করতে হবে, তাহলে সম্ভব। কিন্তু সেইখানে কতটুকু হবে সেটা আমরা এই মুহূর্তে বলাটা খুব কঠিন, এটা টাইম উইল টেল।
সবাই বলবেন। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম খালিদ হাসান, আমি বিটিভি নিউজে আছি। দক্ষিণ এশিয়ায় সবগুলো দেশের যে অবস্থা, সবাই মোটামুটি অ্যাভারেজের নিচে পয়েন্ট, শুধু ভুটান ব্যতিক্রম। তো এক্ষেত্রে কি ভুটানে অর্থনৈতিক কাঠামো খুব শক্ত, নাকি তারা ব্যক্তিগতভাবে সৎ মানুষ, কোনটা মনে করেন? ভালো প্রশ্ন। এটা কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। এক হচ্ছে ভুটান একটা ছোট্ট দেশ এবং তাদের যে সাংস্কৃতিক এবং সামাজিক সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত যে বিষয়গুলো আছে সেগুলো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো তুলনামূলক অনেক ক্ষেত্রে একটু আলাদা। এটি এক। ছোট অর্থনীতি, ছোট দেশ এবং বিশেষ করে তুলনামূলকভাবে শিক্ষিত জনগোষ্ঠী। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা হলো দুইটা জিনিস। একটা হচ্ছে ভুটানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে যে তাদের দ্বারা সরাসরিভাবে প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে এবং সেটাকে প্রয়োগ করেছে। এবং তার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত যারা, বিশেষ করে ভুটানের দুর্নীতি দমন কমিশন, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং তারা সেইভাবে কাজ করতে পারছে, সেই সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো একইভাবে তাদেরকে সহায়ক ভূমিকা পালন করছে। এই সবগুলো ফ্যাক্টর মিলিয়ে এবং ভুটানের শিক্ষা ব্যবস্থার মধ্যেই নৈতিকতা, শিক্ষা এবং উন্নতি বলতে মানসিক উন্নতির বিষয়টা, এই ধরনের মানব উন্নয়নের উন্নতি বলতে শুধুমাত্র টাকা পয়সার উন্নতি নয়, এটা হচ্ছে মানসিকতার উন্নতি। এই ধরনের মানদণ্ডের উপর ভিত্তি করে ভুটানের সমাজ ব্যবস্থা পরিচালিত, যেই কারণে ভুটানের অবস্থান এরকম ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এটা আমি অন্তত মোটেই অবাক হই না। এটা যেটা অবাক হই সেটা হচ্ছে আমাদের দেশগুলো, অন্যান্য দেশগুলো এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে না। অনেক কিছু শিক্ষণীয় আছে ভুটানের কাছ থেকে। আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে অবশ্যই, এবং সেটার প্রতিফলন কিন্তু আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের যেমন দুদক সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেখানেও কিন্তু আছে, কিভাবে পুরো রাষ্ট্রকে, পুরো সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের দেশ সমাজে কি, আমরা তো একটা সময় ছিল, তারপর এত কিছুর পর একটা সময় ছিল মানুষ দুর্নীতিবাজকে মন থেকে ঘৃণা করতে, আর কিছু না করলো। এখন তো মানুষ তাদেরকে প্রধান অতিথি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানায়, গলায় মালা দিয়ে আমরা পুরস্কৃত করি তাদেরকে। আবার সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধচার পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু কেউ তাকে ফিরে পাই না। এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলে গেছি, তাকে কিন্তু রাষ্ট্র এবং সরকার ধাবিত করেছে। তার কারণ হচ্ছে সরকার প্রতি বছর এই সুযোগগুলো করে দিয়েছে। অন্য সব দৃষ্টান্ত বাতিল, যেটা দুর্নীতি নিয়ন্ত্রণ করা দূরে থাকুক, যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বিচার করা দূরে থাকুক, সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো। কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে, তাই না? কালো টাকার বৈধতার সুযোগ দেওয়া মানে হচ্ছে যে তুমি সারা বছর দুর্নীতি করো, বছর শেষে আমি তোমাকে কালো টাকাকে সাদা করে দেবো। এই যে বার্তাটি, এটা কিন্তু আমার যারা সর্বনিম্ন পর্যায়ের কর্মচারী এবং সাধারণ মানুষ, তাদের মধ্যে এই চেতনাটা দিয়েছে দুর্নীতি করতেই তো বলছি সরকার। টিভি বা গণমাধ্যম দুর্নীতির কথা বলা যৌক্তিকতা কি বিরুদ্ধে, এই মানসিকতা সৃষ্টি করে দিয়েছে সরকারগুলো। এই জায়গাটা বন্ধ করতে হবে। ভুটানে কিন্তু এই ধরনের কোনো চিত্র নেই। কাজে আমাদের এই শিক্ষাটা, আপনার ভালো প্রশ্ন, এই শিক্ষাটা গ্রহণ করার সময় এখনই, এবং সেই সুযোগটা আমাদের তরুণ প্রজন্ম করে দিয়েছে। যদিও এখন যেটা অপরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, এই একই জিনিস কোনো কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। তবে আমরা আশাবাদী থাকতে চাই আপনাদের মতন।